ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল ডেইলি জিকে সিরিজে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি প্রতিদিনই দুপুর 12টার সময় প্রোভাইড করা হবে। আজকে হলো 10ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার। আজকে থেকে আমরা আমাদের এই চ্যানেলে এই যে রুটিন, এই রুটিন অনুযায়ী ক্লাসগুলি প্রোভাইড করা হবে। সেই রুটিনটি আমরা একটু নিম্নরূপ দেখে নিই। রুটিনটি দেখে নাও। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রতিদিনই প্রোভাইড করা হয়। প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয়। এরপর দেখো টপিক ওয়াইজ জিকে বা সি, অর্থাৎ টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি প্রতি বুধবার ও শনিবার দুপুর 3টের সময় প্রোভাইড করা হয়ে থাকে। এরপর দেখো রিজনিং অর্থাৎ জিআই, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় করানো হয়ে থাকে। এবং সর্বশেষ দেখো ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, সপ্তাহে 3 দিন রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যে 6টার সময় করানো হয়। আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে তোমরা সবাই যুক্ত থাকো। এবার দেখে নাও, পরে আমাদের একটি ইউটিউব টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম কি পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা এই টেলিগ্রামে গিয়ে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। কারণ এখানে যুক্ত হলে তোমরা ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ বিভিন্ন পরীক্ষার আপডেটগুলি পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে কতগুলি কুইজ নেওয়া হয়, যেটি তোমরা রোজ অ্যাটেন্ড করতে পারো এবং নিজের দক্ষতা যাচাই করতে পারো। এছাড়া আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটি রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমাদের এই চ্যানেলের যে ক্লাসটি অর্থাৎ আজকে যে জিকে সিরিজের ক্লাসটি, সেটি আগত ডব্লিউপি এবং কেপি, রেলওয়ে এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। চলো দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি হলো জিকে সিরিজের 28তম ক্লাস। আজকের ক্লাসে রয়েছে বিভিন্ন পরীক্ষার পিওয়াইকিউ সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ঠিক আছে, তো যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হলো চৌম্বক মেরুতে বিনতিকোণ কত? 4টি অপশান। অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 0 ডিগ্রি, অপশান ডি হলো 90 ডিগ্রি। সঠিক উত্তরটি হলো অপশান ডি 90 ডিগ্রি। চৌম্বক মেরুতে বিনতিকোণ হচ্ছে 90 ডিগ্রি। চৌম্বক বিনতিকোণ বা চৌম্বকীয় নতি হলো পৃথিবীর চৌম্বকক্ষেত্র রেখা এবং অনুভূমিকের অন্তর্গত কোণ। এই কোণটি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বিন্দুতে পরিবর্তিত হয়। পৃথিবীর চৌম্বকীয় নিরক্ষীয় অঞ্চলে বিনতিকোণ 0 ডিগ্রি হয়। অর্থাৎ পৃথিবীর চৌম্বকীয় নিরক্ষীয় অঞ্চলে তাহলে বিনতিকোণ কত হবে? 0 ডিগ্রি হবে। এবং মেরুতে বিনতিকোণ কত হবে? মেরুতে বিনতিকোণ হবে 90 ডিগ্রি। নিরক্ষীয় বললে 0 ডিগ্রি। এবার দেখে না 2 নম্বর প্রশ্ন। কোনো ব্যক্তির অ্যালকোহলের আসক্তির জন্য লিভারটি ক্ষতিগ্রস্ত হয়। এই লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বেশি ফ্যাট সঞ্চয় করে। অর্থাৎ অ্যালকোহল বেশি পান করলে আমাদের লিভারে বেশি ফ্যাট সঞ্চয় করে, এর জন্য আমাদের লিভারটি ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। শব্দ দূষণ হয় শব্দের মাত্রা কত এর বেশি হলে? অর্থাৎ কত ডেসিবেলে শব্দের মাত্রা বেশি হলে শব্দ দূষণটি হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, 80 থেকে 99 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ হতে পারে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন অনুসারে পারিপার্শ্বিক ও অঞ্চল বিশেষ শব্দ দূষণের মাত্রা শিল্পাঞ্চলে 70 থেকে 75 ডেসিবেল, বাণিজ্যিক অঞ্চলে 55 থেকে 65 ডেসিবেল, আবাসিক এলাকায় 45 থেকে 55 ডেসিবেল, নিরাপত্তা অঞ্চলে 40 থেকে 50 ডেসিবেল এবং ঘরের সীমানায় 30 ডেসিবেল। ঠিক আছে, এর বেশি হলে শব্দ দূষণ ঘটবে। দীর্ঘ সময় ধরে 75 ডেসিবেলের বেশি আওয়াজ শ্রবণে ক্ষতি হতে পারে, অর্থাৎ কানের ক্ষতি হতে পারে 75 ডেসিবেলের আওয়াজ দীর্ঘ সময় ধরে শুনলে। 120 ডেসিবেলের ওপরে শব্দের কারণে মানবদের জৈব রাসায়নিক পরিবর্তন হতে পারে। 120 ডেসিবেলের শব্দ শুনতে পারে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? অর্থাৎ বায়োগ্যাসের মধ্যে কি কি থাকে? সঠিক উত্তরটি হলো অপশান বি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। এই 3টি বায়োগ্যাসের মধ্যে থাকে। অর্থাৎ বায়োগ্যাসের উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। বায়োগ্যাস সাধারণত প্রায় 50 থেকে 70% মিথেন অর্থাৎ CH4 এবং 25 থেকে 45% কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 দিয়ে তৈরি। অক্সিজেনের অনুপস্থিতিতে গরু, ষাঁড় এবং শুকরের মলকে অবাত শ্বসন দ্বারা বায়োগ্যাস পাওয়া যায়। বায়োগ্যাস স্পেস হিটিং, বিদ্যুৎ উৎপাদন, রান্নার জ্বালানি ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে। তাহলে বায়োগ্যাসের ব্যবহারগুলো আমরা দেখে নিলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকে আমাদের থাম্বনেলের প্রশ্নটি। হৈন্দব ধর্মধারক অর্থাৎ হিন্দু ধর্মের রক্ষকর্তা উপাধি কে নিয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, শিবাজি। শিবাজিকে হিন্দু ধর্মের রক্ষকর্তা বলা হয় বা তিনি এই উপাধিটি নিয়েছিলেন। 1674 খ্রিস্টাব্দে রাজধানী রায়গড়ে ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল এবং তিনি
হৈন্দব ধর্মধারক উপাধিটি নিয়েছিলেন। শিবাজিকে সাহায্য করত অষ্টপ্রধান অর্থাৎ 8জন মন্ত্রী ছিল শিবাজির। মারাঠা আক্রমণ এড়াতে মারাঠাদের যৌথ কর দিতে হতো, অর্থাৎ যৌথ স্বদেশমুখী করটি কে শুরু করেছিলেন? শিবাজি শুরু করেছিলেন। অর্থাৎ আমরা একটা প্রশ্নের মধ্যে আরও অনেক প্রশ্নগুলি দেখে নিচ্ছি পরপর। এছাড়া আরও শিবাজি এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। মহারাষ্ট্রের যেসব ভূখণ্ডে মারাঠা বংশগত অধিকার দাবি করতেন কিন্তু যেগুলি মুঘল সাম্রাজ্যের অংশ ছিল সেগুলির জন্য 10% অতিরিক্ত শুল্ক স্বদেশমুখী দিতে হতো। অর্থাৎ স্বদেশমুখী করটি কে শুরু করেন? সেটা হলো শিবাজি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, অপ্পিক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অর্থাৎ অপ্পিক্য আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, পাণ্ডুরাও হেগড়ে। পাণ্ডুরাও হেগড়ে অপ্পিক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপ্পিক্য বা অ্যাপ্পিক্য আন্দোলন চিপকো আন্দোলনের অনুরূপ একটি আন্দোলন যা দক্ষিণ পশ্চিম ভারতে পশ্চিমঘাট রক্ষার জন্য একটি যুব মণ্ডলীর প্রতিনিধিদের দ্বারা সেপ্টেম্বর 1983 সালে শুরু হয়েছিল। অর্থাৎ এই অপ্পিকা আন্দোলনটি পশ্চিমঘাট পর্বতে রক্ষার জন্য একটি আন্দোলন যেটি 1983 সালে শুরু হয়েছিল। অ্যাপ্পিক্য বা অপ্পিকা আন্দোলনের উদ্ভব ঘটেছিল কর্ণাটকে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম এর ফুল ফর্ম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম এটি দিয়ে কি পরিমাপ করা হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হার্টবিট অর্থাৎ হৃদয় স্পন্দন। ইসিজি দিয়ে পরিমাপ করা হয়ে থাকে হৃদয় স্পন্দন। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অর্থাৎ সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলেই সত্যশোধক সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। এটি সত্য সন্ধানকারী সমাজ নামে পরিচিত। 1974 সালে ধনঞ্জয় কীর তার জীবনী মহাত্মা জ্যোতিবা ফুলে আমাদের সামাজিক বিপ্লবের জনক লিখেছিলেন। অর্থাৎ মহাত্মা জ্যোতিবা ফুলে আমাদের সামাজিক বিপ্লবের জনক এই বইটি লিখেছিলেন ধনঞ্জয় কীর। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? অপশান এ গুরু তেগ বাহাদুর, অপশান বি গুরু নানক, অপশান সি গুরু গোবিন্দ সিং, অপশান ডি হলো গুরু হরগোবিন্দ। সঠিক উত্তরটি হলো অপশান সি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেছিলেন। খালসা প্রথা 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। খালসা প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময়ে শিখরা পালন করে। অর্থাৎ খালসা প্রতিষ্ঠানটি বৈশাখী উৎসবের সময় শিখরা পালন করে থাকে এই খালসা প্রবর্তন। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় কোন যে খাদ্য থেকে? অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং জল, বা এই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মধ্যে থেকে প্রতি একক ভরে ক্যালোরি বেশি যোগান দেয় কোন খাদ্যটি? সেটা হলো সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাট। 1 গ্রাম অণু ফ্যাট দহনে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদিত হয় এবং 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4.0 অর্থাৎ 4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় এবং 1 গ্রাম প্রোটিন দহনে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি হতে পারে। অর্থাৎ সবচেয়ে বেশি হয় কিসে? তাহলে ফ্যাটে, এবং তারপর হয় প্রোটিনে, এবং তার সর্বশেষ হয় কার্বোহাইড্রেটে। ঠিক আছে, এবং দ্রুত শক্তি যোগান দেয় কি? কার্বোহাইড্রেট। ঠিক আছে, দ্রুত শক্তি যোগান দেয় কার্বোহাইড্রেট। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তাদের মাঝের অংশে বায়ুচাপ কমে যায়, এর জন্য দুটি পাশাপাশি গাড়ি চলার জন্য বিপদ হতে পারে। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, পিতল কোনটির মিশ্রণ? অর্থাৎ পিতল একটি হলো সংকর ধাতু, এটি কোন দুটি ধাতুর মিশ্রণ হলো পিতল? অপশান এ তামা ও দস্তা, অপশান বি তামা ও টিন, অপশান সি তামা নিকেল দস্তা, অপশান ডি হলো তামা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তামা ও দস্তা। তামা ও দস্তার সংমিশ্রণ হলো পিতল। পিতলের কাঁসা বা দস্তার তুলনায় উচ্চতর নমনীয়তা রয়েছে এবং সমস্ত পিতলের প্রায় 90% পুনঃব্যবহারযোগ্য। মিশ্রণে যুক্ত দস্তার পরিমাণের ওপর নির্ভর করে এটির রং লাল থেকে হলুদ বাদামিতে পরিবর্তিত হয়। অর্থাৎ পিতলের রং যে কি হবে সেটি নির্ভর করে কি? দস্তার ওপর। ঠিক আছে, পিতলের ব্যবহার, অর্থাৎ পিতল কিছু কিছু ব্যবহৃত হয়ে থাকে সোনার সাথে সাদৃশ্য করার জন্য, কারণে আলংকারিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে পিতল। এছাড়া এটি একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু সংকর ও তাদের ব্যবহার দেখে নেব আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে। ঠিক আছে, প্রথমে দেখো পিতল, যেটা আমরা পড়ে আসলাম, পিতল বা ব্রাশ তামা ও দস্তা দিয়ে তৈরি হয়, যেটি বাসনপত্র, বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি প্রস্তুতে ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখো নেক্সট দেখো কাঁসা বা বেল মেটাল, এটি তামা ও টিন দিয়ে তৈরি হয়,
বাসনপত্র, মূর্তি, মুদ্রা, ঘণ্টা তৈরিতে এই কাঁসা বা বেল মেটাল তৈরি হয়। নেক্সট দেখো ব্রোঞ্জ। ব্রোঞ্জ তামা ও টিন দ্বারা তৈরি হয়, প্রথম ব্যবহৃত সংকর ধাতু, তাই না? ব্রোঞ্জ এটি তামা ও টিন দ্বারা তৈরি হয়, যেটি বাসনপত্র, মূর্তি, মুদ্রা, অলঙ্কার প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখো জার্মান সিলভার, যেটি তামা, দস্তা ও নিকেল এই তিনটি ধাতুর সংমিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার। এটি হলো বাসনপত্র, ফুলদানি, চারুশিল্প, শৌখিন দ্রব্য ইত্যাদি প্রস্তুতে তৈরি হয় জার্মান সিলভার। এরপর দেখো ডুরালুমিন, যেটি এরোপ্লেন তৈরিতে ব্যবহৃত হয় ডুরালুমিন। এটি অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই চারটি ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ডুরালুমিন, যেটি বিমান, মোটরগাড়ি বিভিন্ন অংশ, যানবাহন প্রস্তুতিতে ব্যবহৃত হয় এই ডুরালুমিনটি। এরপর নেক্সট দেখো টাইপ মেটাল। টাইপ মেটাল তৈরি হয় সীসা, টিন এবং অ্যান্টিমনি দিয়ে, যেটি টাইপ নামের মধ্যে রয়েছে ছাপার অক্ষর প্রস্তুতিতে তৈরি হয়। এরপর দেখো গান মেটাল, তামা, দস্তা ও টিন দ্বারা তৈরি গান মেটাল, এটি মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টেনলেস স্টিল অর্থাৎ কলঙ্কহীন ইস্পাত আমরা যাকে বলে থাকি, এটি লোহা, নিকেল, ক্রোমিয়াম এবং কার্বন দ্বারা তৈরি হয়, যেটি বাসনপত্র, স্বর্ণ, চিকিৎসা যন্ত্রপাতি, সাইকেল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এই স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। এরপরে দেখো রাংঝাল বা সোল্ডার, এটি সীসা ও টিন দ্বারা তৈরি হয়, যেটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর নেক্সট দেখো ইনভার। ইনভার লোহা ও নিকেল দ্বারা তৈরি হয় ইনভার, যেটি পেন্ডুলামের দণ্ড, মিটার স্কেল নির্মাণে ইনভার ব্যবহৃত হয়। এবং সর্বশেষ দেখো নাইক্রোম। নাইক্রোম সর্বশেষ দেখে নাও নাইক্রোম, যেটি লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় নাইক্রোম, যেটি বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট হিসাবে ব্যবহৃত হয় এই নাইক্রোম তারটি। ঠিক আছে, তাহলে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ ধাতু, তাদের সংকর ধাতু এবং তাদের ব্যবহার দেখে নিলাম অ্যাবাউট দ্য টপিকে, যেগুলি পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। চলো দেখে নিই পরের প্রশ্নটি। পরে 13 নম্বর প্রশ্ন হল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 31শে অক্টোবর 2020 সালে, এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? অপশন এ ভিবি গিরি, অপশন বি লালা রাজপাত রায়, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি হলো নান অফ দিস। সঠিক উত্তরটি হলো অপশন বি লালা রাজপাত রায়। অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা রাজপাত রায়। এবার দেখে নাও অল ইন্ডিয়া অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর সম্বন্ধিত কিছু জিকে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন, যেটি 1920 সালে 31শে অক্টোবর লালা রাজপাত রায়কে প্রথম অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করে এবং প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতের বোম্বাই প্রেসিডেন্সিতে এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ বাহাদুর শাহ, অপশন বি লিয়াকত আলী, অপশন সি নানা সাহেব, অপশন ডি হলো বেগম হজরত মহল। সঠিক উত্তরটি হলো অপশন ডি বেগম হজরত মহল। বেগম হজরত মহলকে 1857 সালের বিদ্রোহের সময় লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে সিপাহী বিদ্রোহের নেতৃত্বগণদের দেখে নেব যে কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমে দেখব জেনারেল বখত খান, দ্বিতীয় বাহাদুর শাহ, এই দুজন দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব তাতিয়া তোপে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বেগম হজরত মহল আজকের প্রশ্ন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ থেকে। রানী লক্ষ্মীবাই তিনি নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি থেকে। মৌলভী আহমদুল্লাহ ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। কানওয়ার সিং এবং অমর সিং বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ দেখো খান বাহাদুর খান, তিনি বেউলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। খান বাহাদুর খান। এবার দেখে না 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? অর্থাৎ সিমেন্টের মূল উপাদান কি? অপশন এ জিপসাম, অপশন বি চুনাপাথর, অপশন সি মাটি, অপশন ডি হলো ছাই। সঠিক উত্তরটি হলো অপশন বি চুনাপাথর। চুনাপাথর হলো সিমেন্টের মূল উপাদান। সিমেন্টের উপাদানগুলি কি কি রয়েছে? চুনাপাথর, সিলিকা, বালি, আয়রন অক্সাইড ইত্যাদি হলো সিমেন্টের উপাদানগুলি। চুনাপাথর প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় এমন একটি পলল গঠিত শিলা। চুনাপাথরের শিলাটিতে মূলত ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থাকে। স্ফটিক মাটির খনিজ পদার্থ, পাইরাইট, সিডারাইট এবং ফেলসপার ইত্যাদি চুনাপাথরের অন্যান্য খনিজ পদার্থ। এবার দেখো 16 নম্বর প্রশ্ন, দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, অর্থাৎ যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কি? অর্থাৎ দাঁত মাজার যে মাজন আমরা ব্যবহার করে থাকি তার মৌলিক প্রকৃতিটি কি? অপশন এ আম্লিক, অপশন বি নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল, অপশন সি ক্ষারীয়, অপশন ডি হলো ক্ষয়কারক অর্থাৎ করসিভ। সঠিক উত্তরটি হলো অপশন সি ক্ষারীয়।
অর্থাৎ আমরা যে দাঁতের যে মাজন ব্যবহার করি সেটির প্রকৃতি কি? ক্ষারীয় প্রকৃতির। এবার দেখো 17 নম্বর প্রশ্নটি, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? এটি কিন্তু পরীক্ষায় এসছে, আর এগুলি সবই পিআইকিউ প্রশ্ন। ঠিক আছে, সবই পিআইকিউ প্রশ্ন। ঠিক আছে, এর জন্য এই প্রশ্নগুলি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি পরীক্ষায় আবার আসবে। দেখো, অপশন এ ফরাসি, অপশন বি ওলন্দাজ, অপশন সি পর্তুগিজ, অপশন ডি হলো ইংরেজ। সঠিক উত্তরটি হলো অপশন সি পর্তুগিজ। অর্থাৎ পর্তুগিজরাই বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে এসেছিল। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা হলেন প্রথম ইউরোপীয় যিনি আটলান্টিক মহাসাগর হয়ে ভারতে কালিকট বন্দরে পৌঁছেছিলেন। পর্তুগিজরা কোচিনে তাদের প্রথম দুর্গ তৈরি করেছিলেন। এবার দেখে নাও 18 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময়, যেটি 1764 সালে হয়েছিল, এই যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, অপশন বি মীর জাফর, অপশন সি হলো নিজামউদ্দৌলা, অপশন ডি হলো সুজাউদ্দৌলা। সঠিক উত্তরটি হলো অপশন এ মীর কাসিম। বক্সারের যুদ্ধ ঘটেছিল 1764 সালে, এই সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আওয়াধের নবাব সুজাউদ্দৌলার ঐক্য বাহিনী 22 অক্টোবর 1764 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে বাংলার নবাব মীর কাসিম এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিলেন। এবার দেখো 19 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন কে? সঠিক উত্তরটি হলো অপশন ডি হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক। দ্য হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল ভারতের প্রথম জাতীয়বাদী সংবাদপত্র। 1853 সালের 6 জানুয়ারি কলকাতা মধুসূদন রায়ের প্রেস থেকে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম সংবাদপত্র ছিল হিন্দু প্যাট্রিয়ট। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং যার সম্পাদক করেছিলেন হরিশচন্দ্র মুখার্জি। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু সংবাদপত্র সম্বন্ধিত জিকে দেখে নাও। প্রথমে দেখো বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, যেটি জেমস অগাস্টা হিকি শুরু করেছিলেন। সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। দিগদর্শন, যেটি মাসিক পত্রিকা, এটি শুরু করেছিলেন মার্শম্যান। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় শুরু করেছিলেন। সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইন্ডিয়ান মিরর শুরু করেছিলেন কেশবচন্দ্র সেন। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহরু শুরু করেছিলেন। দ্য বেঙ্গলি সুনীল বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দ্য বেঙ্গলি পত্রিকা। আরও কিছু সংবাদপত্র দেখে নাও। মারাঠা এবং কেশরী, এই দুটো পত্রিকা শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণকুমার মিত্র। প্রবুদ্ধ ভারত স্বামী বিবেকানন্দ। যুগান্তর পত্রিকা বায়েন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। আল হিলাল পত্রিকা মৌলানা আবুল কালাম আজাদ। ইয়ং ইন্ডিয়া নবজীবন হরিজন পত্রিকা মহাত্মা গান্ধী। কমনওয়েলথ নিউ ইন্ডিয়া অ্যানিবেশন। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা মতিলাল নেহেরু। সর্বশেষ দেখানো বন্দে মাতরম পত্রিকা, এটি বিদেশে শুরু করেছিলেন ভিকাজি রুস্তমজি কামা। এবার দেখে না পরের জিকে প্রশ্নটি। পরের প্রশ্নটি হলো ব্যাক টু ভেদাস, এই স্লোগান কে প্রবর্তন করে? অর্থাৎ বেদে ফিরে যাও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ব্যাক টু ভেদাস এই স্লোগানটি দিয়েছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন কি? আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা এই প্রশ্ন থেকে জেনে গেলাম যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি স্লোগান দিয়েছিলেন বেদের কাছে ফিরে যান। আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বেদ অনুবাদ করেন এবং সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য ভূমিকা, বেদভাষ্য নামে 3টি গ্রন্থ রচনা করেছিলেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী। তারাদের ঝিকিমিকির কারণ হলো, অর্থাৎ তারারা কেন ঝিকমিক করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধির জন্য তারারা ঝিকিমিকি করে। এবার দেখো 22 নম্বর প্রশ্ন, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কিসের জন্য? অর্থাৎ তুমি যে তোমার বন্ধুর কণ্ঠস্বর চিনবে তার কারণ কি? অপশন এ তীব্রতা, অপশন বি গুণ বা জাতি, অপশন সি কম্পাঙ্ক, অপশন ডি হলো তীক্ষ্ণতা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি গুণ বা জাতি। ঠিক আছে, গুণ বা জাতির জন্যই তোমার বন্ধুর কণ্ঠস্বর চিনতে পারবে। গুণ বা জাতি অর্থাৎ কোয়ালিটির জন্য। এবার দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আমরা তো জানি প্রথম সভাপতি কে ছিলেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুসলিম সভাপতি প্রথম ছিলেন কে? অপশন সি বদরুদ্দিন তৈয়বজি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। প্রথম ভারতীয় হিসাবে তৈয়বজি বোম্বাই হাইকোর্টের ব্যারিস্টার হিসাবে অনুশীলন করেছিলেন। তিনি 1885 সালের ফিরোজ শাহ মেহতা এবং কাশীনাথ ত্রিম্বক তেলাংয়ের সাথে মিলে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠা করেছিলেন এই বদরুদ্দিন তৈয়বজি। এবার ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু জিকে দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে। ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে
অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মচারী অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক গঠিত হয়েছিল। 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে বোম্বেতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশন সারা দেশ থেকে 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতা অনুষ্ঠিত হয়েছিল এবং এতে সভাপতিত্ব করেছিলেন কে? দাদাভাই নৌরোজি। মাদ্রাজে অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আজকের আমাদের প্রশ্ন উত্তর বদরুদ্দিন তৈয়বজি। জর্জ উইল এলাহাবাদের চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং এই জর্জ উইল ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এবার দেখো 24 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ 1907 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1916 সালে, অপশন ডি হলো 1919 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 1916 সালে। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাস শেষে যে এই 25টা প্রশ্ন আছে, আজকে এই 25টা প্রশ্নের মধ্যে আউট অফ কত পাচ্ছ তোমরা। এবার দেখো 1916 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশন ছিল ভারতের জাতীয় কংগ্রেসের 31তম অধিবেশন। অম্বিকাচরণ মজুমদার কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। প্রায় 10 বছর বিরতির পর সুরাট বিভাজনের পর অর্থাৎ 1906 সালে যে সুরাট বিভাজন হয়েছিল তারপরে এই নরমপন্থী ও চরমপন্থী উভয় ঐক্যবদ্ধ হয়েছিল এই 1916 সালে লখনৌ অধিবেশনে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ সন্ধি দেখে নাও। 1957 সালে আলীনগরের সন্ধি সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল। 1982 সালে সলবাই সন্ধি মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 1984 সালে ম্যাঙ্গালোর সন্ধি টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 1992 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি যেটি টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 1802 সালে বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 1809 সালে অমৃতসরের সন্ধি হয়েছিল রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। 1816 সালে সৌগলির সন্ধি ইংরেজ ও নেপাল। 1826 সালে ইয়ান্দুবুরের সন্ধি ব্রহ্মদেশ ও নেপালের মধ্যে হয়েছিল। 1916 সালে লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল। এবং সর্বশেষ দেখো 1931 সালে গান্ধী আরোইন চুক্তি যেটি লর্ড আরোইন ও মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল এই গান্ধী আরোইন চুক্তিটি। তাহলে গুরুত্বপূর্ণ কিছু সন্ধি আমরা দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে। এবারে দেখে নাও আজকের প্রশ্নের মানে আজকের ক্লাসের শেষ প্রশ্নটি। শেষ প্রশ্ন হলো আলোকবর্ষ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শূন্যের স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই তো আলোকবর্ষ বলি আমরা। এবার এই সম্পর্কিত কিছু তথ্য অ্যাডিশন ইনফরমেশন দেখে নাও। আলোকবর্ষ কিসের একক? এটি হলো দূরত্বের একক। এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এবং এই আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করে কে? রোমান। ভারতের নিকটতম নক্ষত্র প্রায় 4.3 আলোকবর্ষ দূরে অবস্থিত। মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সি অন্তর্গত তার নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সি প্রায় 1.5 লাখ, ঠিক আছে, 1.5 লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং নিকটতম বড় গ্যালাক্সি কি? অ্যান্ড্রোমিডা, যেটি 2.3 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি, এই জিকে ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাস সম্পূর্ণ দেখার জন্য। আর যারা নতুন এসে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।